আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে 5 কমন ভিসা রিজেকশন রিজন। ভিসা রিজেক্ট হওয়ার জন্য 100 ধরনের রিজন আছে। আমি তো সব রিজন অ্যাভয়েড করতে পারবো না, বাট মোটামুটি বেশিরভাগ ভিসা এই 5টা কারণে রিজেক্ট হয়। তো আপনি যদি এই 5টা কারণ অ্যাভয়েড করতে পারেন তাহলে মোটামুটি 90%-এর উপরে আপনার সার্টেইন হয়ে যান যে আপনার ভিসাটা রিজেক্ট হবে না। তো চলেন আজকে সেই 5টা রিজন কি আমরা জেনে নিই। তো ভিসা রিজেকশনের সবচেয়ে বড় এবং সবচেয়ে মূল কারণ যেটা কখনোই আপনি অ্যাভয়েড করতে পারবেন না সেটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশন বলতে আমি বোঝাচ্ছি যে মিথ্যা কথা না বলা। ভিসা যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার প্রথমে একটা জায়গায় টিক দিয়ে আপনার নাম সাইন করতে হয় যে যাহা বলিব সত্য বলিব, সত্য ওই মিথ্যা বলিব না। আমি যদি এই অ্যাপ্লিকেশনে কোনো মিথ্যা কথা বলে থাকি তাহলে তার পুরো দায়টা আমার, এবং এই কারণে যদি আমার ভিসা রিজেক্ট হয় বা আমি যদি ব্যান খাই তাহলে এটা আমার ছাড়া আর দুনিয়ার কারো দোষ না। তো এই ধরনের জায়গায় মানুষ ভাবে যে আমি তো খুব চালাক, আমি কানাডার ইমিগ্রেশন এজেন্সিকে আমি একটা ভুংচুং বলে দিব আর তারপর আমি ভিসা পেয়ে একদম কানাডা চলে যাবো নাচতে নাচতে। ইট ডাজ নট ওয়ার্ক লাইক দ্যাট। দে আর রিয়েলি স্মার্ট পিপল। তারা হাজার হাজার অ্যাপ্লিকেশন প্রতিদিন তারা দেখে এবং তারা অনেক বছর ধরে জিনিসটা দেখতেছে। সো তাদের প্রসেসের মধ্যে একদমই বলতে গেলে কোনো ফ্ল নাই। তো আপনি যদি ভাবেন যে আপনার, যেমন ওইখানে একটা কোশ্চেন থাকে এরকম যে আপনার কি আর অন্যান্য কোনো দেশে ভিসা রিজেকশন ছিল কিনা, এই জায়গাটায় অনেক বাংলাদেশি অ্যাভয়েড করে মিথ্যা কথা বলার চেষ্টা করে। ভাবে যে হ্যাঁ আমার অন্য দেশে ভিসা রিজেকশন থাকলে হয়তো আমি কানাডায় যদি এই সত্যি কথাটা স্বীকার করি তাহলে হয়তো আমার আবার ভিসা রিজেক্ট হবে। নো, নেভার টেল লাই। আমি বলি যে সত্যি কথা বলে আপনার ভিসা রিজেক্ট হোক, বাট আপনার নিজের মনে একটা শান্তি থাকবে। বাট মিথ্যা কথা বলে যদি আপনি ধরা খান তাহলে কিন্তু আপনি ব্যান হবেন। আপনি যে শুধু ভিসা রিজেক্ট হবেন তা না, আপনি আগামী 5 বছরের জন্য কোথাও কানাডার ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবং আপনি যেহেতু আপনার একটা হিস্ট্রিতে যদি একটা ব্যান থাকে তাহলে কিন্তু আপনি আর কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে আসার স্বপ্ন আপনার চিরদিনের জন্য শেষ। আপনি এটা মানে মোটামুটি কনফার্ম থাকতে পারেন। আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড ছিল, তার ইউএসএর একটা ভিসা রিফিউজাল ছিল এবং সে ওই জিনিসটাকে হাইড করছিল। তো সে যখন ভিসা অ্যাপ্লিকেশন করবে তার আগে আমার হাজব্যান্ডকে কল দিয়ে জিজ্ঞেস করছিল যে ভাবি কি একটু জিজ্ঞেস করবে মানে প্রোফাইল ইভ্যালুয়েশন। তা আমি বলছি যে ফার্স্ট অফ অল তার ইউনিভার্সিটি চয়েস ঠিক নাই। সে যে ধরনের অনার্স মাস্টার্স করে তারপরে যদি সে একটা কলেজে ডিপ্লোমার জন্য আসে তাহলে এটা ভিসা রিজেক্ট হওয়ার খুব ভালো একটা কারণ, কান্ট্রিটাই দেখায় ভিসা রিজেক্ট হয়ে যাবে। তার থেকেও বড় কথা হচ্ছে যেহেতু সে মিথ্যা কথা বলতেছে, হি উইল গেট এ ব্যান। কান্ট্রিটাই রিলেটেড প্রবলেমের জন্য রিফিউজাল হবে, বাট আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার ব্যান হবে। এবং আলটিমেটলি 2 মাস পরে তার ব্যান হয়েছে। তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আপনি কখনোই নিজেকে খুব বেশি চালাক ভাববেন না। আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে সৎ পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য। আল্লাহর কথা মেনে চলুন, জীবনে ভালো হবে। তো এইগুলো প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে যে লো আইএলস স্কোর। আমাদের ভিতরে অনেকেরই আইএলস নিয়ে অনেক ভীতি কাজ করে। অনেকে 5.5 বা 5 এই টাইপের আইএলস স্কোর দিয়ে আমরা কিন্তু অ্যাডমিশন পেয়ে যাই, এটা সত্যি কথা। কিন্তু আপনি কি কখনো নিজেকে একবার জিজ্ঞেস করার চেষ্টা করছেন যে ইনস্টিটিউশনগুলো 5.5 আইএলস একসেপ্ট করতেছে সেই ইনস্টিটিউশনগুলোর কোয়ালিটি কতটা ভালো? এখন ওই ধরনের বাজে কোয়ালিটির ইনস্টিটিউশনে যখন আসবেন তখন আপনি কিভাবে জাস্টিফাই করবেন যে হাউ দিস ডিগ্রি উইল ইমপ্রুভ ইউর চান্সেস অফ সাকসিডিং ইন ইউর ক্যারিয়ার? এটা পরে একটা কোশ্চেন কিন্তু আপনার স্টাডি প্ল্যানে লিখতে হয়। তো আপনি সেখানে আমাদের মতো যারা নর্মাল মানুষজন, যারা নর্মাল ভার্সিটিতে পড়ি, তখন আমরা লিখি যে হ্যাঁ বাংলাদেশের ইউনিভার্সিটির যে কোয়ালিটি সেই তুলনায় আমি যে ইউনিভার্সিটিতে আসতেছি সেই ইউনিভার্সিটির কোয়ালিটি অনেক ভালো, তো এই কারণে আমি এখানে আসবো। কিন্তু আপনি যখন একটা ভাঙ্গাচোরা কলেজে ভর্তি হবেন তখন কিন্তু আপনি প্রুফ করতে পারবেন না অলরেডি আপনার দেশে ওই ভাঙ্গাচোরা কলেজে থেকে অনেক ভালো কলেজ আছে, তাহলে কেন আপনি ওই কলেজে পড়তে আসতেছেন? এই ধরনের কিন্তু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। সেই ধরনের কোশ্চেন যখন আপনি সদুত্তর দিতে পারবেন না তখন কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে। তো এই জন্য বলবো যে লো আইএলস দিয়ে একটা ইউনিভার্সিটিতে একটা কলেজে আমি অ্যাডমিশন পেয়ে গেলাম এই খুশিতে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করলে ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস ভেরি হাই। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ অমুক তো পাইছে, তমুক তো মিথ্যা কথা বলে চান্স পাইছে, তমুক তো মিথ্যা ব্যাংক স্টেটমেন্ট দেখায় চান্স পাইছে। ইয়েস হ্যাপেন্স, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। তো আপনি চেষ্টা করবেন যে কানাডার সিআইসির ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন যে কানাডায় স্টুডেন্ট হিসেবে আসার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6। আপনি যদি এটার নিচে পান তাহলে রিটেক ইউর আইএলস এবং আবার আইএলস দিয়ে তারপরে আপনি আবার ভিসার অ্যাপ্লিকেশন করেন। তাহলে তা না হলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস ভেরি হাই। এরপরে যে কথাটা আসবে সেটা হচ্ছে মানি। এই মানি নিয়ে আমি আগে 2টা ভিডিও বানিয়েছি এবং আমি দেখেছি যে সবাই টাকা পয়সা নিয়ে অনেক বেশি টেন্সড, টাকা পয়সা নিয়ে অনেক বেশি কনসার্ন, এবং টাকা পয়সা রিলেটেড ভিডিওতে আমার প্রচুর ভিউ আসে। তো আই আন্ডারস্ট্যান্ড যে আসলে আমাদের জীবনে খুব বড় একটা
কনসার্নের কারণ হচ্ছে টাকা পয়সা, আমি আমার নিজের টাকা পয়সা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি, ইটস ওকে, বাট আপনার আগে বুঝতে হবে যে এই যে আমাদের ব্যাংক স্টেটমেন্টগুলো দেখাইতে হয় কানাডায় আসার জন্য স্টুডেন্ট হিসেবে বা পৃথিবীর যে কোনো দেশে আসার জন্য স্টুডেন্ট হিসেবে, আমাদের যে ব্যাংক স্টেটমেন্টগুলো দেখাইতে হয়, যে লক্ষ লক্ষ টাকা 30 লাখ 40 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়, কেন দেখাইতে হয়? আপনি কি এটা কখনো নিজেকে জিজ্ঞেস করার চেষ্টা করেছেন? ইজ ইট টু মেক ইউ সাফার অনলি? নো। আমি বলি যে কানাডা বা ইউএসএ বা এই ধরনের ওয়েস্টার্ন কান্ট্রিতে লিভিং কস্ট ইজ ভেরি হাই। তো সেই সব দেশের গভর্নমেন্ট কিন্তু আপনার দায়িত্ব নিবে না যখন আপনি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েন। তো এই জন্য আপনি ঢোকার আগেই তারা মেক শিওর করে নিতে চায় যে আপনার ব্যাংকে বা আপনার বাবার ব্যাংকে বা আপনার মায়ের ব্যাংকে, একজন আমাকে এটা নিয়ে কমেন্টে বলেছে যে মায়ের ব্যাংকে তো টাকা থাকতে পারে। ইয়েস, আপনার মায়ের ব্যাংকে হোক, আপনার বাবার ব্যাংকে হোক, অথবা আপনার ব্যাংকে হোক, ইউ হ্যাভ ইনাফ টাকা, যে টাকা দিয়ে আপনি যদি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েন, কানাডায় এসে যদি আপনি কোনো চাকরি না পান, তাহলে যেন আপনার লিভিং কস্ট আপনি বিয়ার করতে পারেন, আপনার টিউশন ফিস যেন আপনি বিয়ার করতে পারেন, এই টাকাটা আপনাকে দেখিয়ে আসতে হয়। এটা হচ্ছে দেশ তার নিজের সিকিউরিটিকে এনশিওর করার জন্য এই জিনিসটা করে, যাতে আপনি এখন যদি কানাডা যেরকম ঠান্ডার দেশ, আপনার ধরেন আপনি ফাইন্যান্সিয়াল কোনো একটা সমস্যা পড়লেন এবং আপনি হোমলেস হয়ে গেলেন, ধরেন হোমলেস আপনি রাস্তায় বরফের মধ্যে এক রাত কাটে আপনি মরে গেলেন, তো ওই সময় যেই ধরনের মামলা হবে সেটার জন্য লায়াবল কে থাকবে? হয় আপনি ইউনিভার্সিটি লায়াবল থাকবে অথবা গভর্নমেন্ট লায়াবল থাকবে। তারা এই ধরনের লায়াবিলিটিগুলো নিতে চায় না, যে কারণে তারা প্রথমেই আপনার আব্বার অ্যাফিডেভিট শো করে বলবে যে এই যে ওর আব্বা তো 30 লাখ টাকা দেখায় কানাডায় ছেলেকে পাঠাইছে, তাহলে ছেলে যখন হোমলেস হয়ে গেছে তখন তার বাপ কেন তার লায়াবিলিটি নেয় নেই? তো এই ধরনের লিগাল ঝামেলা এড়ানোর জন্য এই ধরনের কান্ট্রিগুলো ব্যাংক স্টেটমেন্ট দেখতে চায়। অনেকে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেখা আসে, এবং কত মানুষ আসে আমি জানতাম না। ওই দিন আমার একজনের সাথে কথা হয়েছে, সে আমাকে বলছে যে হ্যাঁ, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেখায় অনেকে আসে। আবারও বলতেছি, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। তো আপনি যদি ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেখে আসেন, হ্যাঁ আপনি হয়তো কানাডায় এন্টার করলেন, বাট তারপরে যদি আপনি কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবলে পড়েন, তখন আপনি কিভাবে আপনি নিজেকে সেভ করবেন সেই জিনিসটা একবার চিন্তা করে নেবেন। বাট বিকজ লাইফ ইজ ভেরি ভেরি হার্ড হিয়ার, এখানে সবাই খুব ভদ্র, সবাই আপনার সাথে খুব সুন্দর বিহেভ করবে, বাট আপনি যদি না খেয়ে থাকেন, আপনাকে কেউ খাবার দেওয়ার জন্য, আপনি যদি বাসা আপনার থাকার জায়গা না থাকে, আপনাকে একদিন রাখার মতো কেউ নাই। সো দিস ইজ এ ভেরি লোনলি অ্যান্ড হার্ড ওয়ার্ল্ড। আমার খুব দুর্নাম আছে যে আমি খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড, অনেক বেশি সত্যি কথা বলি। সো আই এম নট সুগার কোটিং এনিথিং। যদি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ না থাকে এবং যদি আপনার স্কলারশিপ না থাকে, তাহলে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেখে কানাডায় ধরা খেলে তো ব্যান অবশ্যই, আর যদি ধরা নাও খান, যদি কানাডায় আসেন, ইউ উইল সাফার ইন দ্য লং রান। ওই এগেইন আবার বলতেছি যে আল্লাহ আপনাকে দুনিয়া পাঠাইছে সত্যি কথা বলার জন্য, সৎ পথে চলার জন্য। সো দেয়ার ইজ এ রিজন ফর দ্যাট। তো পরের পয়েন্টটা হচ্ছে ল্যাক অফ এক্সপ্লেনেশন। ল্যাক অফ এক্সপ্লেনেশন বলতে আমি মিন করতেছি যে অনেক সময় আমাদের অনেক ডকুমেন্টে অনেক ধরনের গ্যাপ থাকে বা উইকনেস থাকে বা অনেক ধরনের কনফিউশন থাকে, যে জিনিসটা হয়তো ভিসা অফিসার আপনার ওই ডকুমেন্টটা 5 মিনিট পরেই জিনিসটা বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা এক্সপ্লেন করে দেন, তাহলে ওই ভিসা অফিসারের পুরো আপনার দলিলটা পড়ে সব কিছু মানে ইনভেস্টিগেট করে ওই রিজনটা তার বের করতে হয় না। আপনি সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়ে দিলে তার জন্য ওই সহজেই ওই এক্সপ্লেনেশনটা পড়ে তার ওই কনফিউশনটা দূর হয়ে যায়, যে কারণে হয়তো তার জন্য ফাইলটা দেখাও সহজ হয়। মানুষ ইমোশনাল প্রাণী, যখন দেখবে যে তার একটা ফাইল দেখতে কষ্ট কম হচ্ছে, তখন আপনার প্রতি একটা পজিটিভ অ্যাটিটিউড কিন্তু তার খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো এই কারণে আমি বলবো যে কোনো পেপারের ডকুমেন্টে আপনার যদি কোনো ল্যাকিংস থাকে বা কোনো গ্যাপ থাকে, বা আপনি নিজেই বুঝতেছেন যে ইট নিডস এক্সপ্লেনেশন, এটা কনফিউজ আছে, তখন আপনি সুন্দর করে একটা এক্সপ্লেনেশন লেটার লিখবেন যে ডকুমেন্টটা সাবমিট করতেছেন সেই ডকুমেন্টের সাথেই। আমি এক্সাম্পল হিসেবে দিতে পারি, যেমন আমার হাজবেন্ডের 2012 সালে তার পাসপোর্ট হারিয়ে গিয়েছিল ইংল্যান্ডে থাকতে, তার বাংলাদেশি পাসপোর্ট। তো যখন আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, তখন কিন্তু আপনার সোফার প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো পাসপোর্ট আপনি বানিয়েছেন, প্রত্যেকটা পাসপোর্টের ফটোকপি দিতে হয়। তো আমাদের যেহেতু একটা পাসপোর্ট হারিয়ে গিয়েছিল, আমাদের সেই পাসপোর্টের ফটোকপি আমরা প্রোভাইড করতে পারি নাই। তো যেই কারণে আমরা আমাদের বাকি যে 2টা পাসপোর্ট ছিল, সেই 2টা পাসপোর্টের ছবি ফটোকপি সাবমিট করেছি, এবং আমরা সাথে করে এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি যে আসলে আমাদের একটা পাসপোর্ট হারিয়ে গিয়েছিল ইংল্যান্ডে থাকতে, এবং সেই পাসপোর্ট হারানোর পর যে আমরা থানায় জিডি করেছিলাম, সেই জিডির পেপার, এবং যতদিন আমরা নতুন পাসপোর্ট পাইনি তখন যে আমাদের একটা টেম্পোরারি পারমিট দেওয়া হয়েছিল, সেই পারমিটের কাগজ, এই ধরনের কাগজগুলো আমরা সাবমিট করেছিলাম, যাতে খুব মানে আমরা একটা কথা বললাম, কথাটা একটু শুধু মুখ দিয়ে বলে দিলে হলো না, ওই কথার পিছনে তো আপনার আবার প্রমাণ দেখানো লাগবে। সো প্রমাণটাও আমরা ওইভাবে সাবমিট করে দিয়েছিলাম। অনেকের দেখা যায় যে বাবা নাই, অথবা মা হাউসওয়াইফ, বা বাবা মা কেউই নাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে সে তার মামা বা চাচার কাছ থেকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসে কানাডায় দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন করতেছে ভিসার।
তো সেই সময় যদি আপনি সুন্দর করে আপনি এক্সপ্লেনেশন দিতে পারেন যে আমার তো বাবা নাই, আমার চাচাই আমাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে, যেই কারণে আমার চাচাই আমার পড়াশোনার খরচটা বহন করতেছে, তাহলে দেখবেন যে খুব সহজে আপনার ভিসা হয়ে যাবে। আরেকটা জায়গায় যেমন এক্সপ্লেনেশন দরকার হয়, যে যেমন আপনি যদি সাবজেক্ট সুইচ করেন, আপনি কেন সাবজেক্ট সুইচ করছেন, ইউ হ্যাভ টু গিভ এক্সপ্লেনেশন। ভিসা অফিসে তো মনেই হতে পারে যে হ্যাঁ এই মেয়ে তো ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়ছে, এখন কেন পলিটিক্যাল সায়েন্সে পড়তেছে। তারপরে আবার এক্সপ্লেনেশন দেওয়া লাগে, যেমন আপনার যদি স্টাডি গ্যাপ থাকে, আমার ছিল না, অনেকের ধরেন 10-12 বছর স্টাডি গ্যাপ থাকে, তখন আপনার অবশ্যই এক্সপ্লেনেশন দিতে হবে, প্রপার এক্সপ্লেনেশন উইথ প্রুফ দিতে হবে যে আপনি এই 10-12 বছর কি করেছিলেন। আপনার যদি চাকরি থাকে জব এক্সপিরিয়েন্স দিবেন, আপনার যদি চাকরি না থাকে, আপনি যদি একটা স্টে অ্যাট হোম মাম থাকেন, ইউ ডোন্ট নিড টু বি অ্যাশেমড অফ দ্যাট। স্টে অ্যাট হোম মাম কিন্তু খুব বড় একটা চাকরি, ওইটাই সুন্দর করে লিখেন যে হ্যাঁ আমার সন্তান হয়েছিল, আমি সন্তানের দেখাশোনা করেছি, আমার সন্তান এখন বড় হয়ে গেছে, এখন আমার আবার পড়াশোনা করার ইচ্ছা। দিস ইজ এ ভেরি ভ্যালিড রিজন। অনেকে বাচ্চা হওয়াটাকে একদম স্টিগমাটাইজড করে ফেলছে, বাট নো, আমার মা আমার বয়স 5 বছর হওয়ার পর আবার পড়াশোনা স্টার্ট করছে। সো উই নো ভেরি ওয়েল যে বাচ্চা হওয়াটা মানেই জীবন শেষ হয়ে যাওয়া না, বাচ্চা হওয়া ইট ইজ এ পার্ট অফ লাইফের মতো এগিয়ে যাবে। এইগুলো একটা পয়েন্ট, অনেক বেশি বড় হয়ে গেছে, বেশি হাবিজাবি বলি, আমি অনেক বেশি কথা বলি। তারপরের পয়েন্টটা, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই পয়েন্টটা আসলে আমার লাস্টে বলা উচিত না, এগেন আমি সবসময় তো আমার দরকারি কথা লাস্টেই বলি। তো লাস্টের পয়েন্টটা হচ্ছে যে আপনার আগের পড়াশোনার সাথে পরের পড়াশোনার যখন সামঞ্জস্য থাকবে না, তখন আপনার ভিসা রিজেক্ট হবে। তো এই পয়েন্টটার আমি কি নাম দিতে পারি? এই পয়েন্টটার নাম দিতে পারি আমি চয়েস অফ প্রোগ্রাম। হ্যাঁ, অনেকে আমাকে বলেন যে আপু আমি তো বিবিএ করছি, এমবিএ করছি, এখন আমি একটা সার্টিফিকেট ডিগ্রি করব ইন এইচআর, বা সার্টিফিকেট ডিপ্লোমা করব ইন লিডারশিপ। আপনি নিজেই কিন্তু বুঝতেছেন যে আপনি অলরেডি অনেক হেভি একটা কোর্স আপনি করে ফেলছেন বাংলাদেশে। আপনার একটা বিবিএ করা আছে, আপনার এমবিএ করা আছে। এমবিএ বাংলাদেশে তো একটা উষ্টা খেলো, একটা মানুষের সাথে ধাক্কা লাগলো, দেখবেন যে সে একটা এমবিএ করা মানুষ। বাট এইসব দেশে এমবিএ খুবই ভালো, খুবই প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি। যখন আপনাকে দেখবে যে আপনি একটা এমবিএ পাস মানুষ, তখন কিন্তু তারা সেই নজরে আপনাকে দেখবে যে হ্যাঁ এই লোকটা এমবিএ করা একটা লোক, মানে সে একটা হাই র্যাঙ্কের লোক, সে লোক এসে এখন কেন একটা সার্টিফিকেট ডিপ্লোমা করতে যাচ্ছে। তখন তারা জিনিসটাকে এভাবে পারসিভ করবে যে এর শুধু কানাডায় আসাই ইচ্ছা, এর আসলে পড়াশোনা করার ইচ্ছা নাই, অলরেডি একটা ভালো ডিগ্রি তার আছে, তাহলে কেন তার এখানে আবার একটা খারাপ ডিগ্রির জন্য আসতে হবে। সে কারণে ভিসাটা রিজেক্ট হবে। আমি জানি না আমি বুঝাতে পেরেছি কিনা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ আমাকে বলে যে আপু টাকা পয়সা অনেক বড় একটা রিজন, কলেজে টাকা পয়সা একটু সস্তা, এই জন্য কলেজে ভর্তি হচ্ছি, বা সার্টিফিকেট ডিপ্লোমাতে টাকা পয়সা একটু কম লাগে, এই জন্য সার্টিফিকেট ডিপ্লোমাতে ভর্তি হচ্ছি। বাট হ্যাঁ, এই প্রবলেমটা আমি বুঝতেছি, কিন্তু যখন কানাডিয়ান ভিসা অফিসার আপনার ফাইল দেখবে, তখন সে এই একটা কোশ্চেনই আস্ক করবে যে হাউ দিস ডিগ্রি ইজ গোয়িং টু ইমপ্রুভ ইউর ক্যারিয়ার। যদি তার মনে হয় যে এই ডিগ্রি আপনার ক্যারিয়ারে কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে না, আপনার অলরেডি এর থেকে ভালো কোর্সে আপনার মাস্টার্স, অনার্স মাস্টার্স আছে, তাহলে ভিসা রিজেক্ট হবে। তো আমি জানি না আমি ভালো করে এক্সপ্লেন করতে পারলাম কিনা, বাট এই ছিল আমার আজকের 5টা টপিক। তো এই 5টা টপিককে যদি আমি আবার সামারাইজ করি, প্রথমটা আসতেছে মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশন বলতে আমি বলতেছি মিথ্যা কথা বলা। কোনো সিচুয়েশনে কোনোভাবে আপনার জানা মতে মিথ্যা কথা বলবেন না, ভুলচুক হইতে পারে, দ্যাটস ডিফারেন্ট, বাট আপনার মুখ দিয়ে যেন কখনো মিথ্যা কথা বের না হয়। আপনার যদি কোনো উইকনেস থাকে, সাহসের সাথে সত্যি কথা বলে দিবেন, তারপরে যা হয় হবে। সত্যি কথা বললে আল্লাহ আপনার সাথে থাকবে, সবসময় এই জিনিসটা মনে রাখবেন। সেকেন্ড পয়েন্ট আসতেছে আইএলসে অ্যাটলিস্ট 6.5 তোলার চেষ্টা করবেন, নো ব্যান্ড লেস দ্যান 6। এটা খুবই সেফ অপশন, এর থেকে কমে আইএলস দিয়ে মানুষ ভিসা পায়, সত্যি কথা। বাট ওগুলা 0.01%, ওইসব মানুষের কথা ভেবে লাভ নাই। প্লাস আপনার যদি 6.5-এর নিচে আইএলস থাকে, তাহলে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট পাবেন না। সো এখানে এসে ইএসএল কোর্স করতে হবে, এবং ওয়ার্ক পারমিট যখন থাকবে না, দিস উইল বি আ হিউজ বার্ডেন অন ইউর ফ্যামিলি। তারপরের পয়েন্টটা হচ্ছে মানি। আমি জানি টাকা পয়সা সবারই অনেক বড় সমস্যা, বাট আপনার যদি এনাফ রিসোর্স না থাকে, এনাফ ফ্যামিলি সাপোর্ট না থাকে, তাহলে সেলফ ফান্ডিংয়ে না আসাই ভালো। আর যদি আপনার ফ্যামিলি সাপোর্ট কম থাকে, তাহলে ভালো করে পড়াশোনা করেন, স্কলারশিপে আসেন। লাইফে ইদার আপনার পরিশ্রমী হইতে হবে অথবা আপনার বড় লোক হইতে হবে, দ্যার ইজ নো ইন বিটুইন। তারপরের পয়েন্টটা হচ্ছে ল্যাক অফ এক্সপ্লেনেশন। এই জিনিসটা খুবই সহজ। আপনার নিজের কাছে যদি মনে হয় যে আপনার কোনো ডকুমেন্টে ল্যাকিংস আছে, কোনো ডকুমেন্টে কনফিউশন আছে, যেটার এক্সপ্লেনেশনের দরকার, সেই জায়গাটা এক্সপ্লেনেশন দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় আপনার ভিসা হয়ে যাবে। আর লাস্টের পয়েন্টটা হচ্ছে চয়েস অফ প্রোগ্রাম। তো এটা অ্যাগেইন বলতেছি যে আপনি সবসময় চিন্তা করবেন যে এমন একটা কোর্সে আমি আসবো, যেই কোর্সে এসে সেই কোর্স পড়ে পাশ করলে যেন আমি খুব ভালো একটা জব পাই। আপনি যদি জীবনে ইচ্ছাই থাকে যে আপনি ট্যাক্সি ড্রাইভার হবেন, তাহলে আই এম নট দ্য রাইট পারসন ফর ইউ টু ফলো। আমি সবসময় মানুষকে পুশ করি যে বি
a little bit better version of yourself tomorrow than it is today. তো সবসময় চেষ্টা করবেন যে এমন কোনো কোর্সে আসতে, এমন কোনো প্রোগ্রামে আসতে যে প্রোগ্রামটা আপনার আগের প্রোগ্রামের থেকে একটু উপরের দিকে, একটু হাই লেভেলের, একটু ভালো, একটু আপনাকে ক্যারিয়ারে হেল্প করবে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান।